আসসালামু আলাইকুম। আমরা আজকে নেফ্রোলজি ফোর্থ লেকচারে চলে আসলাম। তো আমরা আজকে মেনলি ইউরিনারি ট্র্যাক্ট রিলেটেড কমন সাইন্স অ্যান্ড সিমটমস নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ফার্স্টলি আমরা ইউরিনারি আউটপুট রিলেটেড কয়েকটা সিমটম দেখা ট্রাই করব। ইউরিনারি আউটপুট হচ্ছে আমাদের গ্লোমেরুলার ফিল্ট্রেট থেকে যে পরিমাণ ফ্লুইড রিঅ্যাবজর্বড হয় সেটার ডিফারেন্স। কারণ আমরা গ্লোমেরুলাস থেকে যে ফ্লুইডটা বের হচ্ছে সেটা টিউবিউজ রিঅ্যাবজর্ব করার পর আলটিমেটলি যেটুকু কালেক্টিং ডাক্টে যাচ্ছে সেটাই ইউরিন আকারে বের হচ্ছে। তো সেটাই হচ্ছে আমাদের ইউরিনারি আউটপুট। নর্মাল ইউরিনারি আউটপুট হচ্ছে অ্যারাউন্ড 1.5 to 2 লিটার্স। এটা মানে অ্যাভারেজে নর্মাল আমরা এটা ধরতে পারি। এমনিতে এক্সট্রিমস হচ্ছে 0.5 থেকে 3, এই রেঞ্জে আমরা নর্মাল ধরে থাকি। বাট অ্যাভারেজ একটা হিউম্যান বিংয়ের এইটাই নর্মালি থাকে, অ্যাডাল্ট একজন অ্যাভারেজ হিউম্যান বিংয়ের। বাট যখন একটা 400 মিলিলিটারের কম চলে যায় পার ডে, তখন সেটাকে আমরা অলিগিউরিয়া বলি, অর্থাৎ অল্প ইউরিন পাস হচ্ছে। আর 100 নিচে চলে গেলে এটাকে অ্যানিউরিয়া বলি, কারণ ভার্চুয়ালি নো ইউরিন পাস হচ্ছে এই স্টেট, এটা আমরা মনে করে থাকি। তো ইম্পর্টেন্ট কিছু কজ আছে অ্যানিউরিয়া বা অলিগিউরিয়া যেটাই বলি। তো এটাকে কয়েকটা ব্রড হেডলাইনে আলোচনা করা হয়েছে। তো একটা হচ্ছে ইউরিনারি অবস্ট্রাকশন। যদি এটা পার্শিয়াল হয় তখন অলিগিউরিয়া হবে, যদি কমপ্লিট হয় অ্যানিউরিয়া হবে। তো এই অবস্ট্রাকশনের বিভিন্ন কজ থাকতে পারে, মানে আমাদের রেনাল ট্র্যাক্টের যে জায়গায় আর কি অবস্ট্রাকশন হবে তার উপর ডিপেন্ড করেই হচ্ছে হতে পারে আর কি, এই প্যাথোলজিগুলো অ্যারাইজ করতে পারে। তো ধরা যাক যে এটা কিডনিতে হয়েছে, কিডনিতে যদি কোনো স্টোন ফর্ম হয়, যদি কোনো টিউমার হয়, তো সেই ক্ষেত্রে হচ্ছে, আর যদি দুইটা কিডনিতেই হয় সেটা বাইল্যাটারাল হলে হচ্ছে কমপ্লিট হইতেছে, ব্লক হইতেছে, সো এই ক্ষেত্রে অ্যানিউরিয়া ডেভেলপ করবে। আর যদি এক পাশে হয় সেক্ষেত্রে হচ্ছে অলিগিউরিয়া ডেভেলপ করবে। তো এখানে হচ্ছে স্ট্যাগহর্ন ক্যালিকুলাস একটা ইম্পর্ট্যান্ট কজ। স্ট্যাগহর্ন ক্যালিকুলাস হলে বা ম্যাসিভ ক্রিস্টাল ইউরিয়া যদি হয়, এটাও হচ্ছে স্টোনই একটা। তো এই স্টোনটার জন্য হতে পারে, বাট রেয়ার এটা। এছাড়া হচ্ছে আমরা যদি একটু নিচে যাই, ইউরেটারে যাই, ইউরেটারে কোনো স্টোন হলো, ইউরেটারের সারাউন্ডিং অর্গানে যদি কোনো ফাইব্রোসিস হইলো, দেন হচ্ছে কোনো যদি এখানে ক্যান্সার হইলো, রেডিয়েশনাল ইনজুরি হলো, এটা যদি একটা হয়, একটা ইউরেটারে হয়, তখন হচ্ছে এটা অলিগিউরিয়া কজ করবে। দুইটাই হলে এটা তো বাইল্যাটারালি হলে অ্যানিউরিয়া হবে। সিমিলারলি আমাদের যদি নিচে যাই, হচ্ছে আমাদের ব্ল্যাডার, আমাদের প্রোস্টেট, আর হচ্ছে ইউরেথ্রা। তো আমাদের যদি এরকম প্রোস্টেটের ইনলার্জমেন্ট হয়, এই জায়গাটা যেখান থেকে আর কি প্রোস্টেটের পাস করতেছে, ইউরেথ্রা পাস করতেছে, ওটা কনস্ট্রিক্টেড হয়ে যাইতেছে। তো এই জায়গায় হচ্ছে ইউরিন পাস করতে পারবে না, তখন হচ্ছে অ্যানিউরিয়া বা অলিগিউরিয়া হতে পারে, ডিপেন্ডস অন সিভিয়ারিটি অফ দ্য ডিজিজ। আবার হচ্ছে এই ইউরেথ্রার পাথ হইতে যে কোনো জায়গায় একটা স্টিনোসিস হয়ে গেল, তখন হচ্ছে অন ডিগ্রি অফ স্টিনোসিস অলিগিউরিয়া বা অ্যানিউরিয়া হতে পারে। ব্ল্যাডারে কোনো কারণে হলো, স্টোন হইলো, ক্যান্সার হইলো, বা যে কোনো কিছু হইলো, তো এইসব কেসেসে হচ্ছে আমাদের এখানেও হবে, ইউরিনারি অবস্ট্রাকশন হবে, ফাংশনালি একটা, আর মেকানিক্যালি একটা, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট এখানে অবস্ট্রাকশন হবে। তো এই হচ্ছে আমাদের ইউরিনারি অবস্ট্রাকশনের কারণে অ্যানিউরিয়া বা অলিগিউরিয়া যেটাই হোক। নেক্সট হচ্ছে আমাদের ল্যাক অফ পারফিউশন। তো পারফিউশন আমাদের মেইনলি আমরা জানি যে রেনাল আর্টারিটা অ্যাবডোমিনাল এওটা থেকে আসতেছে, এই ধরলাম রেনাল আর্টারি। তো কোনো কারণে যদি এওটিক ডিসেকশন হয় বা কোনো যদি হেমোরেজ হয়ে যায়, তো ব্লাড এখানে আসবে না। সো ব্লাড এখানে না আসার কারণে আলটিমেটলি জিএফআর কমে যাবে, সেখান থেকে রেনাল পারফিউশন কমে আলটিমেটলি আমাদের ইউরিনের আউটপুটও কমে যাবে। কারণ আমরা জানি যে এই ইকুয়েশনে হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেটটা ছিল, তো ফিল্ট্রেট কমে যাচ্ছে মানে আমাদের ইউরিনারি আউটপুট কমে যাচ্ছে। তো সেম এখানে সেটাই। তারপর হচ্ছে অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস যদি ইস্কেমিক ভ্যারাইটি হয়, সেক্ষেত্রে হচ্ছে আমাদের কমে যাচ্ছে, ইউরিনারি আউটপুট কমে যাচ্ছে। বা কোনো যদি সিস্টেমিক স্টেট অফ হাইপোপারফিউশন হয়, যেরকম হার্ট কজে হইলে হচ্ছে কার্ডিওরেনাল, যদি হেপাটিক কজে হয় তখন হচ্ছে হেপাটোরেনাল, এইসব কজে যদি পারফিউশন কমে যায় তখন হচ্ছে আমাদের অ্যানিউরিয়া বা অলিগিউরিয়া ডেভেলপ করতে পারে। আর এখানে হচ্ছে আরপিজিএন, যেটা আরপিজিএনের জন্য বলা হয়েছে অ্যানিউরিয়া হতে পারে। তো এখানে দুইটা আরপিজিএনের কজ লেখা, একটা হচ্ছে আনকাভাস্কুলাইটিস, আর একটা হচ্ছে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনের যে ডিজিজগুলো, লাইক মেমব্রেনাস নেফ্রোপ্যাথি যেটা আমরা দেখছিলাম। এই তো আর কি আমাদের কজগুলি। এখানে হচ্ছে আবার প্রিরেনাল অলিগিউরিয়ার প্যাথোলজিটা এখানে বলা হয়েছে, যে প্রিরেনাল এর জন্য যে অলিগিউরিয়াটা হচ্ছে। তো প্রিরেনাল কজ মেইনলি হচ্ছে ল্যাক অফ পারফিউশনের জন্য হচ্ছে। পারফিউশন কমা মানে হচ্ছে ব্লাড ভলিউম কমা। এখন ব্লাড ভলিউম কম হয়ে গেলে সেটা আমাদের কিডনি ডিটেক্ট করে, অ্যান্ড এটার জন্য হচ্ছে রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন অ্যাক্সিসটা অ্যাক্টিভেটেড হয়। সেটার জন্য অ্যালডোস্টেরন অ্যাক্টিভেটেড হয়। অ্যালডোস্টেরন হচ্ছে সোডিয়াম ডিটেনশন করে, পটাশিয়াম এক্সক্রেশন করে।
তো সোডিয়াম আমাদের বেড়ে যেতেছে বডিতে। তো সোডিয়ামের সঙ্গে যদি অ্যাডিকুয়েট এডিএইচ থাকে বডিতে, কোনো কারণে যদি এডিএইচ কম না থাকে, সোডিয়ামের সঙ্গে ওয়াটারও রিটেনশন হইতেছে। সো ওয়াটারটা রিটেনশন হওয়ার কারণে আলটিমেটলি এটা কালেক্টিং টিবিউল দিয়ে পাস হইতেছে না, সো ইউরিনারি আউটপুটটা কমে যাচ্ছে। এই জন্য হচ্ছে আমাদের প্রি রেনাল একেআই মানে ইস্কেমিক একেআইয়ের কেসগুলোতে ইউরিনারি আউটপুটটা কমে যায়। এটা জাস্ট মেকানিজমটা বর্ণনা করছে। এখানে একটা ইন্টারেস্টিং ইনফো দেওয়া, ইউরিনারি আউটপুটটা নর্মালও হতে পারে ইন কেস অফ ডায়াবেটিক মেলাইটাসের কিটোসিডোসিস, কারণ এক্ষেত্রে হচ্ছে অজমোটিক ডায়ালিসিস হইতেছে, আমাদের ইউরিনারি ট্র্যাক দিয়ে একটা হাইলি অজমোলার জিনিস পাস হইতেছে, সো এটার সঙ্গে ওয়াটারও যাচ্ছে, এজন্য এই ক্ষেত্রে ইউরিনারি আউটপুটটা নর্মালও থাকতে পারে ডিসপাইট কিডনি ড্যামেজ। আর পার্শিয়াল অবস্ট্রাকশনের ক্ষেত্রে হচ্ছে টিবিউল ড্যামেজ হতে পারে। টিবিউল ড্যামেজ হলে হচ্ছে প্রপারলি এই রিঅ্যাবজর্পশনটা হচ্ছে না, সো আমাদের কম মাইনাস হইতেছে ইকুয়েশন থেকে, সো আমাদের আলটিমেটলি ইউরিনারি আউটপুট বেশিও আসতে পারে। এই আর কি আমাদের অলিগিউরিয়া অ্যান্ড অ্যানিউরিয়া নিয়ে। এরপর হচ্ছে আমরা যদি বেশি হয় পলিইউরিয়া, আমাদের একদিনে 3 লিটারের চেয়ে যদি বেশি ইউরিন পাস, এটার কজেসের মধ্যে হচ্ছে বেশি পানি খাইলে, ওভারহাইড্রেশন, যদি কোনো কারণে ওই ডায়রিসিস হয়, যে অসমোটিক ডায়রিসিস যদি কোনো কারণে হয়, যে গ্লুকোজ একটা কজ, গ্লুকোজ বা হচ্ছে যদি কোনো ইলেকট্রোলাইট ক্যালসিয়াম, এটা হচ্ছে যদি বেশি থাকে তখন হচ্ছে অসমোটিক ডায়ালিসিস হতে পারে। তারপর হচ্ছে এসজিএলটি ব্লকার, এটা হচ্ছে অ্যান্টি ডায়াবেটিক একটা ড্রাগ, ওরাও হচ্ছে অসমোটিক ডায়ালিসিস করে থাকতে পারে। ক্রেনিয়াল ডায়াবেটিস ইনসিপিডাস, যেটা হচ্ছে আমরা নর্মালি চিনে থাকি কোনো আমাদের এন্ডোক্রাইন সিস্টেম সমস্যা হলে যে ডায়াবেটিস ইনসিপিডাসটা হয়। আর একটা হচ্ছে নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাস, এটা হচ্ছে কিডনি ড্যামেজের জন্য, যে লাইক হাইপোক্যালেমিয়া, লিথিয়াম এক্সপোজার, ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস, রিকভারি ফেজ ফ্রম এটিএন মানে অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস অথবা অবস্ট্রাকশন, টেম্পোরারি এক্ষেত্রে পলিউরিয়া হতে পারে, অথবা হচ্ছে ইনহেরিটেড মিউটেশন ইন অ্যাকোয়াপোরিন জিন আর হচ্ছে এডিএইচ রিসেপ্টর জিন, এই ক্ষেত্রে হচ্ছে নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাস হতে পারে। আর এখানে দুইটা টার্ম, একটা হচ্ছে ইনক্রিজড ফ্রিকোয়েন্সি আর একটা হচ্ছে নকচিউরিয়া। ফ্রিকোয়েন্সি হচ্ছে যদি ডে টাইম মিকচুরেশনের টেন্ডেন্সিটা বেড়ে যায়, আর নকচিউরিয়া হচ্ছে রাতে যদি নর্মাল স্লিপ পিরিয়ডে ঘুম ভেঙে যায় ইউরিন পাসের জন্য, মানে ধরলাম একটা মানুষ প্রত্যেক দিন রাত 12টায় ঘুমায় এবং 5টায় ওঠে, তো এই টাইমের মধ্যে যদি তাদের মানে তাদের যে নর্মাল সাইকেলের মধ্যে যদি ঘুম ভাঙে এবং তাদের হচ্ছে ওয়াশরুম ইউজ করা লাগে, সেটা হচ্ছে নকচিউরিয়া। ফ্রিকোয়েন্সি কজ হচ্ছে কোনো কারণে পলিইউরিয়া হলে সেটার জন্য বাড়তে পারে। আর যদি ইউরিনের আউটপুট নর্মাল বাট বারবার যাওয়া লাগতো, সেটা প্রোস্টেটিক ডিজিজ লাইক বিপিএইচ এর ক্ষেত্রে বাড়তে পারে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন এক্ষেত্রে বাড়তে পারে। আর নকচিউরিয়ার কজেসের মধ্যে আমাদের হচ্ছে সিকেডি আছে, দেন হচ্ছে রিকভারি ফেজ অফ একেআই, প্রোস্টেটিক ডিজিজ আছে, ডায়াবেটিক অ্যাবিউজ আছে, এগুলো সব হচ্ছে নকচিউরিয়ার সঙ্গে অ্যাসোসিয়েটেড। এছাড়া হচ্ছে বলা হয় এগুলো রেনাল কজ। আর নন রেনাল কজের মধ্যে স্লিপ ডিস্টারবেন্স হলে বারবার হচ্ছে এমনিতেই ঘুম ভেঙে যেতেছে, তখন আর কি নকচিউরিয়ার কমপ্লেন্ট মানুষ দিতে পারে। তো ইউরিনারি আউটপুট রিলেটেড এইগুলাই। এরপরে হচ্ছে আমরা ব্লাড ইউরিনে পাস করলে যে হেমাচুরিয়া হয় সেটা রিলেটেড কথাবার্তা বলতে চাই। ফার্স্টলি হচ্ছে হেমাচুরিয়ার কজগুলি আসলে লেভেল অফ প্যাথোলজির উপর ডিপেন্ড করে বিভিন্ন টাইপের হতে পারে এটা আমাদের ভাস্কুলার সিস্টেমে, হইতে পারে আমাদের কিডনিতে, হইতে পারে আমাদের ইউরেটারে, হইতে পারে আমাদের ব্লাডার বা ইউরেথ্রায়। তো আমাদের ভাস্কুলার সিস্টেমে 4টা জিনিস হতে পারে। একটা হচ্ছে আমাদের ভাস্কুলাইটিস হইতে পারে, হইতে পারে ভাস্কুলার ম্যালফরমেশন, হইতে পারে আমাদের ব্লিডিং ডিসঅর্ডার, কোয়াগুলোপ্যাথি হইতে পারে, আবার হইতে পারে হচ্ছে রেনাল ইনফার্কশন। তো এইসব কেসেসে হচ্ছে আমাদের হেমাচুরিয়া ডেভেলপ করতে পারে। কিডনিতে কী সমস্যা হতে পারে আমাদের একটা প্রাইমারি গ্লোমেরুলার ডিজিজ যেগুলো আছে, আমরা পরে ইনশাল্লাহ নেফ্রোটিক সিনড্রোম আলোচনার সময় ইনডেপথ দেখার ট্রাই করব। তারপরে হচ্ছে বেসিক্যালি শুধু নেফ্রোটিক না, নেফ্রাইটিক সিনড্রোমেও এটা সেম জিনিস। তারপরে আমাদের হইতে পারে বিভিন্ন সিস্টেমিক ডিজিজ লাইক এসএলই, হইতে পারে আমাদের স্মল ভেসেলের ভাস্কুলাইটিস। তো এগুলি হচ্ছে সব আমাদের রিলেটেড আর কি গ্লোমেরুলার ডিজিজগুলির মধ্যে। এছাড়া হচ্ছে আমাদের কিডনির মধ্যে হতে পারে বড় জিনিস যদি চিন্তা করি, রেনাল স্টোন হতে পারে, এই যেখানে ছবিতেই দেখানো হয়েছে, রেনাল স্টোন, রেনাল সিস্ট, রেনাল টিউমার, কোনো কারণে যদি ইনফেকশন হয় পাইলোনেফ্রাইটিস হতে পারে, দেন হচ্ছে কোনো কারণে এখানে ইনজুরি হলো, ট্রমা হলে, এগুলো সবই হচ্ছে এগুলো কাজ। তো 5টার মতো কজ আমরা বুঝেই ফেলতে পারতেছি, সিস্ট, টিউমার, গ্লোমেরুলার ডিজিজ, তারপর হচ্ছে ট্রমা, ইনফেকশন। আর এখানে ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিসও এটা আলাদাভাবে মাথায় রাখতে পারি। আচ্ছা, স্টোনের কথাই তো বলতে ভুলে গেছি, ক্যালকুলাস এটাও আছে। তো স্টোনের কথাই যখন বললাম, স্টোন কিডনিতেও হতে পারে, স্টোন হতে পারে ইউরেটারেও। সো ইউরেটারিক স্টোন হচ্ছে আমাদের ইউরেটারের ইসের কজ। তারপর হচ্ছে এখানে টিউমার হতে পারে, এটাও একটা কজ। বেসিক্যালি এই দুইটাই ইউরেটারের মধ্যে কজ। ইসের মধ্যে সিস্টের আর কি আমাদের ব্ল্যাডারের মধ্যে এই দুইটা মেজর কজ, স্টোন প্লাস টিউমার। এছাড়া হচ্ছে ইনফেকশন হতে পারে,
সিস্টাইটিস, এই ক্ষেত্রে হচ্ছে অনেক সময় হেমাচুরিয়া ডেভেলপ করতে পারে। তারপরে যে আরেকটু নিচে যদি যে আমাদের ইউরেথ্রা অ্যান্ড প্রোস্টেটের মধ্যে বিপিএইচ বলছে এটা একটা কজ অফ হেমাচুরিয়া, বাট খুবই আনলাইকলি ইন মাই অপিনিয়ন। প্রোস্টেটিক ক্যান্সার, এই ক্ষেত্রে হচ্ছে হেমাচুরিয়া ডেভেলপ করতে পারে। ইউরেথ্রাইটিস হলে ডেভেলপ করতে পারে, ইউরেথ্রাল কোনো ট্রমা হলে ডেভেলপ করতে পারে। সো বেসিক্যালি আমরা একদম ব্রড ইস্যু যদি চিন্তা করি, ট্রমা, টিউমার আর হচ্ছে আমাদের স্টোন, তো এই তিনটা জিনিস একদম কমন সব জায়গায় আছে। এগুলি হচ্ছে সব ভিজিবল হেমাচুরিয়ার কজ, মানে এগুলো হচ্ছে একদম গ্রস ব্লাড আমরা দেখতে পাইতেছি। কিছু কিছু কেসেসে হচ্ছে আমরা একদম গ্রস ব্লাড ইউরিনে দেখতে পাবো না, বাট এগুলো হচ্ছে ডিপস্টিক টেস্টে ধরা পড়তে পারে। তো তার মধ্যে তিনটা ক্যাটাগরি আছে। একটা হচ্ছে ডাইরেক্ট ব্লাড আসতেছে, আরবিসি আসতেছে, সেটা হচ্ছে হেমাচুরিয়া, ডাইরেক্ট হেমাচুরিয়া, নন ভিজিবল হেমাচুরিয়া। একটা হইতে পারে আরবিসির ব্রেকডাউন প্রোডাক্ট আসতেছে, সেটা হচ্ছে হিমোগ্লোবিন ইউরিয়া। আরেকটা হইতে পারে যে এগুলা মানে আসলে একটা ব্রাউন কালারের ইউরিন, কিন্তু আসলে কোনো আরবিসিও নাই, হিমোগ্লোবিনও নেই, এটা হচ্ছে মায়োগ্লোবিন ইউরিয়া। তো হেমাচুরিয়ার বেসিক্যালি কজের মধ্যে হচ্ছে ইনফেকশন, টিউমার, গ্লোমেরুলার ব্লিডিং। এটা অনেক ক্ষেত্রে স্পুরিয়াসও হতে পারে, মানে ছদ্ম, যেটা এখানে যে এক্সারসাইজ বা সিভিয়ার স্ট্রেস, এটা হচ্ছে ইনজুরি ডিউরিং সেক্সুয়াল ইন্টারকোর্স, এইসব কেসেসে হচ্ছে হেমাচুরিয়া ডেভেলপ করতে পারে, মানে মোটামুটি ফিজিওলজিক্যালি আমরা বলতে পারি। আর হেমোগ্লোবিন ইউরিয়া হচ্ছে যদি ভাস্কুলার সিস্টেমে কোনো কারণে হয়, ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস হয় আর কি, সোজা কথা, মানে আরবিসিটা ইন্ট্রাভাস্কুলারলি ভেঙে যাইতেছে, তখন এই ব্লাড যেহেতু ভেসেলেই ভাঙতেছে, এই ভেসেলগুলিতে আলটিমেটলি গিয়ে আমাদের কিডনির গ্লোমেরুলার ফর্ম করতেছে। সো গ্লোমেরুলাস থেকে এই হিমোগ্লোবিনগুলো পাস করতেছে, তো এটা দেখা যেতে পারে। আর মায়োগ্লোবিন ইউরিয়া যেটা, যে মায়োগ্লোবিন হচ্ছে মাসেল থেকে আসতেছে, সো মাসেল ব্রেকডাউনের জন্য আর কি যে ফাইন্ডিংগুলো পাওয়া যায়। সো র্যাবডোমায়োলাইসিস হলে আমরা হচ্ছে মায়োগ্লোবিন ইউরিয়া দেখতে পাই। দেন হচ্ছে ক্রিয়েটিনিন কাইনেস যেটা, এটা হচ্ছে মাসেল থেকে যদি আসে, সেটাও আমরা দেখতে পারি। এগুলি হচ্ছে সাজেস্টেড কজেস অফ নন ভিজিবল হেমাচুরিয়া। তো কজ আমাদের গেল। এরপরে হচ্ছে আমাদের ইনভেস্টিগেশন প্রোটোকলটা। আমি ডেভিডসনের এইটাকে একটু সহজ ভাষায় প্রথমে বলি। একদম আমাদের নর্মাল যে প্রোটোকলটা, সেটা হচ্ছে আমাদের যদি ভিজিবল হেমাচুরিয়া হয়, দেন ডাইরেক্ট আমরা ইউরোলজিতে রেফার করবো, যেখানে তিনটা টেস্ট করবো। একটা হচ্ছে সিস্টোস্কোপি, একটা হচ্ছে আলট্রাসোনোগ্রাম, আর একটা হচ্ছে সিটি স্ক্যান। এই তিনটা টেস্ট করে, অ্যাকচুয়ালি আলট্রাসোনোগ্রাম অথবা সিটি স্ক্যান করে। তো বেসিক্যালি এই তিনটাই আর কি হেডলাইন আছে। তো হেমাচুরিয়া হলে ডাইরেক্ট রেফারাল। আর যদি নন ভিজিবল হেমাচুরিয়া হয়, সেক্ষেত্রে হচ্ছে আমরা পেশেন্টের এইজ দেখি, দেন আদার ডিজিজ আছে কিনা এটা কনসিডার করি, যেরকম এইখানে আর কি দেওয়া হচ্ছে ডিজিউরিয়া আর ইনক্রিজ সেরাম ডাব্লিউবিসি আছে কিনা এটা দেখি। এছাড়া হচ্ছে আমরা ফ্যামিলিয়াল হিস্ট্রি আছে কিনা, হাইপার টেনশনটা অ্যাসেস করি, এইসব জিনিসগুলো অ্যাসেস করে দেন হচ্ছে আমরা আলটিমেটলি যদি এগুলোর অ্যান্সার ইয়েস পাই, তখন হচ্ছে আমরা ইউরোলজিতে রেফার করি, আদারওয়াইজ অবজারভেশনে রাখি। তো এই জিনিসটাকেই ডেভিডসন একটু ইনডেপথ বলার চেষ্টা করছে। তো ফার্স্টলি এখানে যেটা বলছে যে ভিজিবল হেমাচুরিয়া হলে আমরা ফার্স্টে স্পুরিয়াস হেমাচুরিয়ার কজগুলো এক্সক্লুড করি, লাইক ইউটিআই, মেনস্ট্রুয়েশন, দেন হচ্ছে আমরা বিপি চেক করি, হাইপারটেনশন আছে কিনা, ইজিএফআর চেক করি রুটিনলি, এগুলো রুটিন আর কি। তো দেন হচ্ছে এগুলোর যদি আমরা এক্সক্লুড করে দেখি যে না এগুলো নাই, তারপরে ভিজিবল হেমাচুরিয়া ডাইরেক্ট আমরা ইউরোলজিতে রেফার করে দিই ওই টেস্টগুলো করার জন্য। নন ভিজিবল হেমাচুরিয়ার ক্ষেত্রে আমরা সিমিলারলি এরকম কিছু এক্সক্লুশন করি। দেন হচ্ছে আমরা বিপি মেজার করি, ইজিএফআর মেজার করি, অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও মেজার করি। ও আচ্ছা, যে জিনিসটা বলতে ভুলে গেছে, যে এই এনভিএইচ যেটা নন ভিজিবল হেমাচুরিয়া, এটা অ্যাকচুয়ালি অ্যাসেসড হয় তিনটা ডিপস্টিক টেস্টে 3 উইকস অ্যাপার্ট, 2 to 3 উইকস অ্যাপার্ট, এবং তিনটা টেস্টের মধ্যে যদি 2টা পজিটিভ আসে, দেন হচ্ছে আমরা এটাকে ডিপস্টিক পজিটিভ বলি। এটা ট্রিটমেন্ট অফ টেস্ট অফ চয়েস ফর নন ভিজিবল হেমাচুরিয়া। তো এই ক্ষেত্রে আমরা যদি দেখি যেগুলো নর্মাল হলে আর কি, আমরা যদি গ্রেটার দ্যান 60 হয় ডাইরেক্ট ইউরোলজিতে রেফার করে দেবো। আর যদি লেস দ্যান 60 হয়, সেক্ষেত্রে আমরা হচ্ছে দেখবো তার অন্য কোনো সিমটম অ্যারাইজ করে কিনা। কোনো সিমটম যদি অ্যারাইজ করে, যদি সিমটোমেটিক এনভিএস হয়, ইউরোলজিতে রেফার করবো। আদারওয়াইজ অ্যাসিমটোমেটিক হলে অবজারভেশনে রাখবো। অ্যানুয়াল আর কি আমরা এই জিনিসগুলো চেক করবো, বিপি, এসিআর এবং ইজিএফআর, আমরা প্রথমে যে তিনটা জিনিস চেক করছিলাম। আর যদি এইখানে এই জিনিসগুলি আমরা নর্মাল পাই, তো এদিক গেছিলাম। আর যদি অ্যাবনর্মাল পাই, অথবা যদি সাথে অ্যাসোসিয়েটেড কোনো হিস্ট্রি অফ রেনাল ডিজিজ, কোনো সিস্টেমিক ডিজিজের এভিডেন্স এগুলো পাওয়া যায়, বা ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে, এইসব কেসেসে হচ্ছে আমরা নেফ্রোলজিতে রেফার করব রেনাল বায়োপসির জন্য। তো মোটামুটি এই হচ্ছে আমাদের
আলোচনা রিলেটেড, হেমাচুরিয়া রিলেটেড। এখানে দুইটা এক্সট্রা কথা লেখা, একটা কজেস অফ স্পুরিয়াস হেমাচুরিয়া আগেই আমরা জেনে গেছি। ইউটিআই এটা প্লাস মাইনাস অ্যাকচুয়ালি হইতেও পারে, এক্সারসাইজে পাওয়া যেতে পারে, সেক্সুয়াল ইন্টারকোর্সে পাওয়া যেতে পারে, মেনস্ট্রুয়েশনে পাওয়া যেতে পারে। তো ফিমেল হলে আমরা প্রথমেই এনভিএস দেখলে ঘাবড়ে যাব না। আর ইন কেস অফ রেড ইউরিন বা অরেঞ্জ ইউরিন, যেটা ডিপস্টিক নেগেটিভ, আমাদের কাছে ডিফারেন্সিয়ালসের মধ্যে আসবে হচ্ছে ফুড, কোনো স্পেসিফিক ফুড আছে কিনা যেখানে এরকম কালার আছে, লাইক বিটরুট আর রুবার্ব, বা কোনো ড্রাগ সে নিছে কিনা, মোস্ট কমনলি রিফাম্পিসিন নিছে কিনা, বা ডক্সোরুবিসিন। এটা তো আমরা হিস্ট্রি থেকে বুঝবো সে হিস্ট্রি অফ টিবি আছে কিনা বা হিস্ট্রি অফ ক্যান্সার আছে কিনা। তো এই ক্ষেত্রে আমরা তখন বুঝতে পারবো যে আসলে ডিপস্টিক নেগেটিভ হলে, ইউরিন ডিসকালার্ড হলে টেনশনের অত কারণ নাই হয়তো বা। আচ্ছা, এরপরে আসে আমরা প্রোটিন ইউরিয়ায়। বেসিক্যালি আমাদের ইউরিনে প্রোটিন গেলে যেটা প্যাথোলজিক্যাল এমন না, নর্মালি 150 মিলিগ্রাম পার ডে প্রোটিন এমনিতেই পাস হয় ইউরিনে, যেটা টম হর্সফল প্রোটিন বলে, টম হর্সফল প্রোটিন। তো এইটা একটা জিন দিয়ে ইনকোডেড, ইউমড জিন, এবং আমাদের যে টিউবুলার এপিথেলিয়াম সেখান থেকে এটা ডিরাইভড। সো এটা একটা নাইস টু নো থিং। বাট যদি আমাদের 1 গ্রামের চেয়ে বেশি প্রোটিন পার ডে যায়, সেটা হচ্ছে গ্লোমেরুলার প্যাথোলজি ইন্ডিকেট করে, এবং এটার ক্ষেত্রে ইউরিনটা আমরা ভিজিবলি দেখতে পাবো যে একটু ফ্রদি ইউরিন, একটু ফেনা ফেনা টাইপের ইউরিন। আর কিছু কিছু কেসে ট্রানজিয়েন্ট প্রোটিন ইউরিয়া হয়, যেরকম হচ্ছে আমাদের এক্সারসাইজ, ইউটিআই, হার্ট ফেলিয়ার। তো এইসব কেসেসে আমরা দেখতে পাই। ফিভার এখানে লিখছে, ফিভার তো ইউটিআইতেই হয়। তো এই ক্ষেত্রে আর কি মানে টেম্পোরারিলি দেখা যায় যে প্রোটিন পাস হচ্ছে ইউরিনে, বাট সবসময় পাওয়া যায় না। অর্থোস্টেটিক প্রোটিন ইউরিয়া হচ্ছে এমনিতে ফার্স্ট মর্নিংয়ে একটা নেগেটিভ আসে, বাট স্ট্যান্ডিং পজিশনে যদি প্রোটিন ইউরিয়া নেওয়া হয়, প্রোটিন টেস্ট করা হয়, সেক্ষেত্রে হচ্ছে ইউরিনে ডিটেক্টেড হয়, ডিপস্টিক পজিটিভ হয় আপরাইট পজিশনে। ডিপস্টিকটার কথা বলা হয়েছে, এটা একটা সেমি কোয়ান্টিটেটিভ টেস্ট। এই ক্ষেত্রে হচ্ছে 0.5 গ্রাম পার ডে প্রোটিন যদি ইউরিনে থাকে, সেক্ষেত্রে এটা পজিটিভ হিসেবে ডিটেক্টেড হয়। আরেকটা এখানে ইন্টারেস্টিং টেস্টের কথা বলা হয়েছে, প্রোটিন ক্রিয়েটিনিন রেশিও। শুধু প্রোটিন ইউরিয়া আসলে খুব একটা সিগনিফিক্যান্ট না, ফাইন্ডিং না, কারণ দেখা গেল যে আমাদের যে 150 মিলিগ্রাম, এই 150 মিলিগ্রাম প্রোটিন পাস হলো, বাট নর্মালি যে আমাদের 1.5 লিটার ইউরিন আসার কথা, সেক্ষেত্রে হচ্ছে 1.5 লিটার না এসে আমাদের ধরলাম 400 মানে 0.4 লিটার আসছে। সেই ক্ষেত্রে তো আমাদের কনসেন্ট্রেশনটা হইলো না, অ্যাকুরেট হইলো না। সো এই ক্ষেত্রে হচ্ছে এজন্য সিম্পল প্রোটিনের কনসেন্ট্রেশন টেস্ট না করে ক্রিয়েটিনিন যেটা, এটার সঙ্গে রেশিও করে আর কি টেস্ট করা হয়। তো সেই ক্ষেত্রে একটা আইডিয়াল রেজাল্ট পাওয়া যায়, কারণ ক্রিয়েটিনিন তো আমরা জানি যে জিএফআর মেজারমেন্ট ইউজ করা হয়, এটা কমপ্লিটলি আর কি পাস্ট হয় কোনো রিঅ্যাবজর্পশন ছাড়া। সো ইটস গুড। তো আমাদের হচ্ছে এটা একটা স্পট ইউরিনের টেস্ট, 24 ঘন্টা ধরে আমাদের টোটাল প্রোটিন কাউন্ট করা লাগতেছে না, এবং ইউরিনের কনসেন্ট্রেশন আমরা দেখতে পাইতেছি যে আমাদের প্রোটিনের কনসেন্ট্রেশন, ক্রিয়েটিনের কনসেন্ট্রেশন, এগুলি নিয়ে আইডিয়া পাওয়া যাচ্ছে। তারপরে হচ্ছে আমাদের প্রগনোস্টিক, এটার ভ্যালু আছে, যে যেসব ডিজিজে প্রোটিন ইউরিয়া হয় লাইক সিকেডি, সেখানে আর কি ইম্প্রুভমেন্ট হচ্ছে কিনা, এটা একটা ইনস্ট্যান্ট ডায়াগনোসিস এবং রেসপন্স টু থেরাপি সম্পর্কে আমরা ধারণা পাচ্ছি। আর প্রোটিন ক্রিয়েটিনিন রেশিওর সঙ্গে রিলেটেড আরেকটা জিনিস হচ্ছে অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও। এটা হচ্ছে মোর অ্যাকুরেট, মোর সেন্সিটিভ, কিন্তু এটা যেহেতু বেশি এক্সপেন্সিভ, এজন্য আমরা ক্লিনিক্যাল সেটিংয়ে বা বিশেষ করে বাংলাদেশের সেটিংয়ে পিসিআরটাই কমনলি করি। আর এটা হচ্ছে অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিওর আরেকটা সিগনিফিকেন্স, প্রোটিন গ্যাপ, এই জিনিসটার সঙ্গে রিলেটেড। প্রোটিন গ্যাপ হচ্ছে পিসিআর এবং এসিআরের ডিফারেন্স। এখন এইটা কখন সিগনিফিকেন্টলি বাড়ে, যখন হচ্ছে অ্যালবুমিন ছাড়া অন্য কোনো প্রোটিন বেড়ে যাচ্ছে স্বাভাবিকভাবেই। তো নর্মালি এটা কাছাকাছি থাকে, বাট দেখা গেল যে কোনো মাল্টিপল মায়োলোমা টাইপের কোনো একটা যদি সমস্যা হয়, যেখানে হচ্ছে অ্যালবুমিন বাদে অন্য কোনো প্রোটিনের সংখ্যা অনেক বেশি বেড়ে যাচ্ছে, সেই সব কেসেসে এই গ্যাপটা অনেক বেশি বেড়ে যায়, এবং সেক্ষেত্রে প্যাথোলজিগুলো ডিটেক্টেড হয়। যে এখানে সেটাই লেখা যে নর্মাল গ্যাপ হচ্ছে অ্যারাউন্ড 30, ভেরি হাই গ্যাপ ইন্ডিকেটস ফ্রি ইমিউনোগ্লোবিন লাইট চেইন এক্সক্রেশন, যেমন মাল্টিপল মায়োলোমা এবং হচ্ছে অ্যামাইলোইডোসিস। এখানে হচ্ছে নর্মাল কত আর কখন হচ্ছে নেফ্রোটিক রেঞ্জ, এটা আমি লিখে দিছি, এটা ডিভিশন একটা চার্ট আছে, সেটার এই দুইটা এক্সট্রিম। তো এসিআর যেটা অ্যালবুমিন রেশিওটা হচ্ছে 3.5-এর চেয়ে যদি কম হয় ফিমেলদের ক্ষেত্রে, 2.5-এর চেয়ে যদি কম হয় মেলদের ক্ষেত্রে নর্মাল, আর পিসিআর হচ্ছে 25-এর চেয়ে কম হলে নর্মাল। খুব বড় একটা গ্যাপ অ্যাকচুয়ালি, কিন্তু এটাই ডিভিশন, ইট ইজ হোয়াট ইট ইজ।
আর এসিআর হচ্ছে যদি 300-র বেশি হয়, পিসি হচ্ছে 350-এর যদি বেশি হয়, সেক্ষেত্রে হচ্ছে এটা নেফ্রোটিক রেঞ্জে ধরা হয়। তো এই হচ্ছে প্রোটিনিউরিয়া নিয়ে থিওরিটিক্যাল কথাবার্তা। এরপরে হচ্ছে আমরা জাস্ট এটার ইনভেস্টিগেশনের প্রোটোকলটা দেখেই শেষ করে দেবো। রিপিটেড আমরা সিমিলারলি হিমাচুরিয়ার মতো অনেকটা এখানে আমরা অনেকগুলি ডিপস্টিক টেস্ট করে দেখব প্রোটিনের। আসলে তিনটার মধ্যে দুইটা যদি পজিটিভ আসে, অন্য কোনো প্যাথোলজি ছাড়া লাইক ইউটিআই এক্সক্লুড করে যদি দেখি এরকম পজিটিভ আসছে, তখন আমাদের আর কি টেনশন, আর যদি না হয় তাহলে তো খুবই ভালো। তো কোয়ান্টিফাই করে দেখবো আমরা পজিটিভ আসার পর, যেহেতু এটা সেমি কোয়ান্টিটিভ টেস্ট, এখানে আমাদের টোটাল কোয়ান্টিটি দেখা লাগবে। আমাদের যদি দেখা যায় যে অনেক বেশি প্রোটিনিউরিয়া হচ্ছে, সাবস্ট্যান্সিয়াল যদি হয়, লাইক টোটাল প্রোটিন আমরা দেখতেছি ইউরিনের 1 গ্রামের চেয়ে বেশি, যেটা ইন্ডিকেটেড অফ নেফ্রোলজিক্যাল প্যাথোলজি, আগে যেটা দেখলাম গ্লোমেরুলার প্যাথোলজি। পিসিআর যদি 100-র চেয়ে বেশি হয়, এসিআর যদি 70-এর চেয়ে বেশি হয়, তো সেই ক্ষেত্রে হচ্ছে এটা আমরা রেনাল বায়োপসির জন্য ডাইরেক্ট পাঠিয়ে দিলাম। এরপর যদি দেখি যে না মডারেট বা লো গ্রেড, মানে এগুলোর চেয়ে কম, লেস দ্যান 1 গ্রাম, লেস দ্যান 100 গ্রাম পিসিআর, লেস দ্যান 100 মিলিগ্রাম পিসিআর, লেস দ্যান 70 মিলিগ্রাম এসিআর, এই ক্ষেত্রে হচ্ছে আমরা চিন্তা করব যে যেহেতু তাদের ডিপস্টিক পজিটিভ আসছে কিন্তু এখানে টোটাল প্রোটিনটা অত বেশি আসে নাই, হয়তো বা আমাদের সাবক্লিনিক্যাল কোনো সমস্যা আছে, সেই ক্ষেত্রে আমরা অন্য কিছু কোয়েশ্চেন আস্ক করব। নাম্বার 1 হচ্ছে তার হাইপারটেনশন আছে কিনা, তার হচ্ছে ফ্যামিলি ডিজিজ আছে কিনা, রেনাল ডিজিজের হিস্ট্রি আছে কিনা, দেন হচ্ছে তাদের কোনো নিজের অ্যাবনর্মাল রেনাল অন্য ফাংশন আছে কিনা, লাইক লো জিএফআর আছে কিনা, বা হচ্ছে অন্য কোনো যে কোনো ইউরিন মাইক্রোস্কোপিতে কোনো ফাইন্ডিং আছে কিনা, কোনো সিস্টেমিক ডিজিজের সাইন্স অ্যান্ড সিমটম আছে কিনা। এই জিনিসগুলি আমরা আস্ক করে যদি অ্যান্সার পাই ইয়েস যে তার এই সমস্যা আছে, দেন হচ্ছে আবার সিমিলার রেনাল বায়োপসির জন্য পাঠাবো। তার মানে সে সাবক্লিনিক্যাল স্টেজ, যে তার অন্য সমস্যা আছে বাট এটা এখনও ওই বাজে প্রোটিনিউরিয়ার দিকে যায় না। বাট যদি এইগুলোর সবগুলোর অ্যান্সার নো হয়, তাইলে হচ্ছে কেন ডিপস্টিক পজিটিভ হলো, এটা আমাদের একটা কোয়েশ্চেন। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা অবজারভেশনের জন্য রেখে দেবো। তো আমাদের হচ্ছে রেগুলারলি 6 to 12 মান্থস পর পর এই টেস্টগুলার, হাইপার টেনশনের জন্য বিপি মেজারমেন্ট, রেনাল ফাংশন অ্যাসেস করার জন্য হচ্ছে ইউরিন অ্যানালাইসিস, আর অন্য কোনো ডিজিজ আছে কিনা এগুলোর জন্য রিঅ্যাসেসমেন্ট, এগুলো হচ্ছে আমরা এভরি 6 to 12 মান্থস করবো। আর রেনাল বায়োপসি কেন করলাম এখানে, এটা একটা কোয়েশ্চেন আসতে পারে। আমরা তো জানি যে আইসোলেটেড যে প্রোটিনিউরিয়া হলে বা আনএক্সপ্লেইনড প্রোটিনিউরিয়া হলে হচ্ছে আমরা রেনাল বায়োপসির জন্য পাঠাই, এটা একটা কিন্তু আমাদের ইন্ডিকেশন ছিল বায়োপসির। তো এই হচ্ছে সেই ইন্ডিকেশনের একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল। তো মোটামুটি আমাদের ইনভেস্টিগেশন নিয়ে এটুকু আলোচনা। নেক্সটে আমরা ইনশাআল্লাহ ডিজিজ নিয়ে আলোচনা শুরু করতে পারবো। তো আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।